স্যার শুরু করছে। ওং শূন্মকশ্চ গদন্তশ্চ কপিলগজকর্ণকः লম্বদরশ্চ বিকট বিঘ্ননাশো বিনায়কः ধূম্রকেতুর্গনাধস্স भालचन्द्रगजाननः द्वादशैतानि नामानि या पठेच्चिनीयादपि विद्यारम्भे विवाहे च भवेश निर्गमे तथा सङ्ग्रामे सङ्कटे चैव विघ्नस्तस्य न जायते शुक्लाम्बरधरं देवं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। হ্যাঁ, তো আজকে আমরা যে বিষয় নিয়ে একদম ডিপলি আলোচনা করব সেটা হচ্ছে নবগ্রহ, যাদেরকে নিয়ে আমাদের জ্যোতিষ শাস্ত্র পুরোটা। যে নবগ্রহকে ছাড়া আমরা জ্যোতিষে এক পদও চলতে পারবো না, সেই নবগ্রহের সম্বন্ধে আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তাদের চরিত্র সম্পর্কে জানব। এইগুলো কিন্তু প্রত্যেকের কাছে নোট রাখতে হবে। দেখুন, সর্বপ্রথম আমরা গ্রহদের মধ্যে সর্বপ্রথম যার নাম আসে সে হলো রবি। এই রবি গ্রহ এর চরিত্র আসলে কিরকম, রবি গ্রহ সম্পর্কে আমরা কতটুকু জেনেছি? রবি গ্রহের ঘর আমরা জানি সিংহ। সিংহ রাশি হচ্ছে রবি গ্রহের নিজস্ব ঘর। আর রবি এবং চন্দ্র ব্যতীত প্রত্যেকটা গ্রহের দুটো করে ঘর হয়, কেবলমাত্র রবি এবং চন্দ্রের একটি করেই ঘর হয়। তো সেক্ষেত্রে রবির এই 12টি ঘরের মধ্যে মাত্র একটি ঘরই পেয়েছে, সেটা হলো সিংহ। এবার ঘরের চরিত্র তো আমরা গত সপ্তাহে পড়ে নিয়েছি, প্রত্যেকটা ঘরের ক্যারেক্টার কিরকম হয়, তাদের চরিত্র কিরকম হয়, তত্ত্ব এবং তার চর স্থিরাত্মক স্বভাব অনুযায়ী তার চরিত্র গড়ে ওঠে। কিন্তু গ্রহদের চরিত্র একদম সেম থাকে, কখনো কিন্তু তারা পাল্টায় না, একদম মানুষের মতোই। হ্যাঁ, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যবহার করে মাত্র, কিন্তু চরিত্র একদমই একই রকম। আমরা যদি নিজেদের সঙ্গে একটুখানি গ্রহদেরকে বিচার করবার চেষ্টা করি খুব সহজভাবে, যেমন আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে আমাদের প্রত্যেকের বাড়ির লোক কিন্তু খুব ভালোভাবে চেনে। তো বাড়ির লোক জানে যে আমার ছেলেটি বাড়ি থেকে বেরোচ্ছে, আর ও যেখানে যাচ্ছে সেখানে ও কি করতে পারে আর কি করতে পারে না, এই ধারণাটা বাড়ির লোকের কিন্তু প্রত্যেকেরই থাকে, যারা আমাদেরকে একদম বাচ্চা বয়স থেকে চেনে, যারা আমাদেরকে গড়ে পিঠে করে মানুষ করেছে। তারা কিন্তু আমাদের চরিত্র সম্পর্কে A to Z সবটাই জানে। তাই তাদের পক্ষে আন্দাজ করা বা বিশ্বাস নিয়ে বলা সম্ভব যে আমার ছেলে এটা করতে পারে এবং এটা ও করতে পারে না। এর কারণ, কারণ তারা আমাদের চেনে, আমাদের চরিত্র সম্পর্কে জানে। তো ঠিক তেমনি এই গ্রহগুলোও তাই। এই গ্রহরা এই 12টা ভাবের মধ্যে যেখানে খুশি গিয়ে বসে পড়ুক, যদি আমরা এই গ্রহর চরিত্রটাকে জানতে পারি সঠিকভাবে, যে এর চরিত্রটা কি, এ কি করতে পারে আর কি করতে পারে না, তাহলে এই যে কোনো ঘরে যেভাবেই হোক না কেন, যদি
খারাপভাবেই হোক বা ভালোভাবেই হোক, যেখানেও গিয়ে বসবে, আমরা কিন্তু এটা খুব সহজেই বুঝে যাব যে এর দ্বারা কি করা সম্ভব আর কি করা সম্ভব না। এই জন্যই গ্রহের চরিত্র জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি রবিকে ধরা যায়, রবির চরিত্রটা ঠিক কিরকম? না, প্রথমত রবিকে আমরা তুলনা করি পিতার সঙ্গে। পিতা হচ্ছেন রবি, এবং রবিকে আমরা জানি একটা বিশাল অগ্নিপিণ্ড, সূর্য, যার মধ্যে প্রচন্ড পরিমাণে তেজ আছে, যার কাছাকাছি কেউ যেতে পারে না। যেই রবির কাছাকাছি যায় সেই নিজেই তার তেজ হারিয়ে ফেলে রবির তেজের সামনে। তো এই জন্য রবি এই 12টা ঘরের মধ্যে যে ঘরেই অবস্থান করবে, যে ঘরেই রবি অবস্থান করবে সেই ঘরটাকে জ্বালিয়ে দেবে। যদি লগ্নে বসে, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, যদি লগ্নে বসে অর্থাৎ লগ্নের ঘরটাকে জ্বালিয়ে দিল, রবি যে ঘরেই বসবে সেই ঘরটাকে প্রথমে রবির কাজ জ্বালিয়ে দেওয়া, কারণ রবির তেজ কেউ সহ্য করতে পারে না। লগ্নে বসা মানে সে শরীরকে জ্বালাবে, দেহকে জ্বালাবে। রবির দৃষ্টিশক্তির দিক থেকেও অনেক সময় ক্ষতি করে, অনেক সময় কেন, বেশিরভাগ সময় ক্ষতি করে। লগ্নে রবি থাকা মানে বহু জায়গায় 90% কেসের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, একদম বাচ্চা বয়সী চশমা লাগে রবি লগ্নে থাকার কারণে। যখনই রবি দ্বিতীয় চলে আসলো, তখন তার বাণী, তার কথার মধ্যে প্রভাব পড়বে রবির। তার কথাগুলো তখন তেজি কথা হয়ে যাবে। হয়তো ভালো কথাই বলছে, কিন্তু ভালো কথার মধ্যেই থাকবে তেজ, থাকবে অহংকার। কারণ রবির মধ্যে তেজ, অহংকার, ইগো, এগুলো ভরপুর রয়েছে। যখন রবি তৃতীয় ভাবে চলে আসবে, তখন ভ্রাতা, তৃতীয় ঘর থেকে আমরা ভ্রাতা বিচার করি, তৃতীয় ঘর থেকে আমরা সাহসও বিচার করি। তো সেই ব্যক্তির সাহস হবে উদ্যম সাহস, প্রচন্ড পরিমাণে সাহস বাড়িয়ে দেয়। যখন চতুর্থে যাবে, চতুর্থ ঘর থেকে আমরা মাতার বিচার করি, আমরা পরিবারের বিচার করি। চতুর্থ ঘরে রবি চলে যায় মানে পরিবারকে জ্বালিয়ে দেবে, অর্থাৎ পরিবারের সঙ্গে সম্পর্ক ব্যক্তি চাইলেও ঠিক রাখতে পারবে না, কারণ সেই ঘরটা তার জ্বলছে। ঠিক এইভাবে 1 থেকে 12 পর্যন্ত রবি যে ঘরেই অবস্থান করুক না কেন, সেই ঘরটাকে রবি প্রথমে জ্বালাবে। আর কি করবে? না, রবি হচ্ছে রাজা, যার কাছে প্রাণ শক্তি আছে, যে সমস্ত গ্রহের প্রাণ শক্তি, সমস্ত গ্রহের ঊর্জা যার কাছে আছে, সে হচ্ছে রবি। রবি সব, রবি প্রধান যে ব্যক্তিগুলো হয়ে থাকে, তাদের মধ্যে একটা ক্যারেক্টার খুব স্বাভাবিক এবং সবার মধ্যেই থাকে, যেটা দেখা যায় যে এরা প্রচন্ড পরিমাণে প্রশংসা পছন্দ করে। যদি এই রবি পার্সোনালিটির কোনো ব্যক্তির মহান শত্রুও হয়, সেই শত্রু এসে যদি এর দুটো প্রশংসা করে দেয়, এর তাকেও খুশি হয়ে কিছু না কিছু দিয়ে দেবে। এতটাই প্রশংসা প্রিয় হয় রবি প্রধান ব্যক্তিরা। যদি রবি প্রধান ব্যক্তিরা কোনোভাবে কারোর উপরে ক্ষেপে যায়, খুব রেগে গেছে, কারোর কথা শুনছে না, প্রচন্ড ঔদ্ধত্য বেড়ে গেছে, তো কিছুই না, সেই সময় গিয়ে তার সম্বন্ধে একটু দুটো দুটো ভালো কথা বলে দিলে, একটু প্রশংসা করে দিলে, ও ধীরে ধীরে এমনি শান্ত হয়ে যায়। এরা এতটাই প্রশংসা প্রিয় হয় যে এই প্রশংসার চক্করে পড়ে নিজের সর্বস্ব দান করে দিতেও এরা পিছপা হয় না। যদি কেউ এদেরকে স্তুতি করে, একটু একটু ভালোভাবে কথা বলে, একটু প্রশংসা করলো, ব্যাস, ওর থেকে ভালো ব্যক্তি যেন এই সংসারে আর কেউ নেই। এইটা রবি প্রধান ব্যক্তিদের একটা বড় দুর্বলতা বলা যায়। সে কিন্তু, রবি প্রধান ব্যক্তি যে আছে, সে কিন্তু জানে যে এ আমার শত্রু, এ আমার ক্ষতি করার জন্য আমার প্রশংসা করছে, তবুও এ গলে যাবে। তবুও বলে গিয়ে বলবে, হ্যাঁ ঠিক আছে, তুমি প্রশংসা করছো, আমি খুব খুশি হয়েছি, বল তোমার কি চাই। এই ধরনের একটা ক্যারেক্টার রবি প্রধান ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাবো। আচ্ছা, দ্বিতীয়ত, এরা প্রচন্ড উদার হয়। যত আমরা দেখবো উদার হৃদয়ের ব্যক্তি, উদার হৃদয়ের ব্যক্তি যখনই আমরা দেখবো, 100% তাদের মধ্যে রবি পার্সোনালিটি। রবি ছাড়া ব্যক্তি কখনো উদার হৃদয় হতে পারে না, এটা একটা বড় গুণ। তো তারপর আর কি হবে না, রবি একটু রাজ স্বভাব, উচ্চ পদে থাকতে পছন্দ করে। এই রবি পার্সোনালিটি ব্যক্তিরা কখনোই নিম্ন মানে, অর্থাৎ নিচু নিচু পদে যেগুলো হয় আর কি,
লেবার ওয়ার্ক হয়ে যাক, বা এই ধরনের যে সমস্ত জায়গায় নিচুতা দেখায়, যেখানে সম্মান নেই, শুধুমাত্র পরিশ্রম করে যেতে হয়, লেবারগিরি, তারপর আরো কারখানা, কলকারখানা বা যে কোনো কারখানা যে সমস্ত কাজগুলো হয়, শ্রমিক যারা হয়, এই ধরনের কাজ কিন্তু রবি প্রধান ব্যক্তিরা কখনোই করতে পছন্দ করে না, এবং ওরা করেও না। কারণ ওদের মধ্যে ইগো এতটাই থাকে, ওই ধরনের কাজের মধ্যে তো অনেকে নানা রকম কথা বলে, অপমানজনক কথা বলে, অকথ্য সমস্ত রকম কথাবার্তাই চলে। কিন্তু ভুল করেও যদি এই ব্যক্তিকে কেউ কোনো খারাপ কথা বলে দেয়, যদি ওর ইগো একবার হার্ট হয়ে যায়, ও না খেতে পেয়ে মরে যাবে, তবু ওই রকম কাজও করবে না। এতটা পরিমাণে ইগো এদের মধ্যে থাকে। ছোটখাটো বিষয় নিয়ে, হয়তো কোনো বিষয় নিয়ে এমন একটা কথা আপনি নর্মালি বললেন, সেই কথাটাকে নিয়ে এমন ভাবেই ও নিজের ইগোর মধ্যে লাগাবে, যেটা অকল্পনীয়, যেটা কল্পনাই করা যাবে না। আবার এর ভালো দিকও অনেক আছে। যেরকম ইতিহাস বলছে যে আজ পর্যন্ত ভারতবর্ষ বা ভারতবর্ষ ব্যতীত গোটা বিশ্বে যত উত্তম শাসক হয়েছেন, যত উত্তম রাজা হয়েছেন, যাদের দ্বারা আমাদের দেশ এগিয়ে গেছে, উন্নতির চরম শিখরে গিয়ে পৌঁছেছে, যে রাজাদের কারণে, রবি ছাড়া ওই ধরনের রাজা সেই ব্যক্তি কখনো হতেই পারবে না। অর্থাৎ একমাত্র নবগ্রহের মধ্যে উত্তম রাজা যদি কোনো গ্রহ বানাতে পারে, সেটা একমাত্র রবি। রবি ছাড়া কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও উত্তম রাজা হতে পারবে না। রবি ছাড়া কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও উত্তম চিকিৎসক হতে পারবে না। রবি ছাড়া কোনো ব্যক্তি হাজার চেষ্টা করলেও উত্তম উদার হৃদয়ের ব্যক্তি হতে পারবে না। এইগুলো রবির গুণ। এই প্রত্যেকটা গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে, সেই ব্যক্তি অবশ্যই রবি প্রধান ব্যক্তি। আমরা প্রথমেই কোনো ব্যক্তিকে, যখন কোনো ব্যক্তি আমাদের কাছে আসে, যখন তার সমস্যা নিয়ে আসলো, তখনই সঙ্গে সঙ্গে আমরা কি করি, তার ডেট অফ বার্থ নিয়ে তার চার্টটা খুলে ফেলি। আজকে থেকে আমরা এটা করবো না। প্রথমেই আমরা কোনো ব্যক্তির চার্ট খুলতে যাব না। সে যখন আমাদের কাছে এসছে, এটা আমাদের একটা প্র্যাকটিস। তার সঙ্গে সঙ্গে আমাদের প্রচন্ড পরিমাণে অভিজ্ঞতাকেও বৃদ্ধি করবে, যদি এই প্রসেসে আমরা কাজ করি। সর্বপ্রথম ডেট অফ বার্থ আমাদেরকে সে প্রথম এসেই দেবে, আমরা নিয়ে নেব, ঠিক আছে, আমরা নিয়ে নিলাম। তো তাকে জিজ্ঞাসা করবো যে আপনার সমস্যা কি, বলুন। আপনি ডেট অফ বার্থ নিয়ে এসছেন, দেখাতে এসছেন, ঠিক আছে। একটা ব্যক্তি ডেট অফ বার্থ নিয়ে কোনো জ্যোতিষীর কাছে তখনই যায় যখন সে কোনো না কোনো, ছোটখাটো হোক বা বড়সড়, কোনো না কোনো সমস্যা এসে পড়ে, তখনই কিন্তু একমাত্র যায়, তার আগে না। তো আপনার কাজ হলো প্রথমে ডেট অফ বার্থ আপনি নিয়ে নিলেন, কিন্তু এই ছকটা খুলবেন না। তার সমস্যাটা কি আছে, সে আসলে বলতেটা কি চাইছে, সেটা আগে শুনুন, মন দিয়ে শুনুন, ভালো করে। এবং সেই ব্যক্তি যখন কথা বলছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন, তার মোটিভ, এইগুলোকে ধরার চেষ্টা করুন। আন্দাজেই আপনি নিজের মধ্যে অনুমান করার চেষ্টা করুন যে এই ব্যক্তি যেভাবে কথাটা বলছে, যে কথাটা বলছে, আর এর চরিত্রটা যেরকম, এটা কোন গ্রহের সঙ্গে যাচ্ছে। নবগ্রহ চরিত্র আমরা এখনই পড়বো আজকে, সেটা পড়লে বুঝতে পারবেন যে এই নবগ্রহের চরিত্র ব্যতীত অন্য কোনো চরিত্র কোনো ব্যক্তির মধ্যে আসতেই পারে না। তো সর্বপ্রথম আমরা ব্যক্তিকে অ্যানালাইসিস করব। প্রথমে কিন্তু ছক খুলবো না, অ্যানালাইসিস করে আগে দেখার চেষ্টা করবো। তখন মনে মনে আমি একটু ঠিক করে নিলাম যে এই ব্যক্তির ছকটা এরকম হতে পারে, কারণ এ যেভাবে কথা বলছে, যেভাবে যেরকম বডি ল্যাঙ্গুয়েজ, আর যে টোনে কথা বলছে, এই ধরনের টোনে কিন্তু এই গ্রহটাই একমাত্র দিতে পারে। তাহলে এই ব্যক্তিটা এই গ্রহ প্রধান। আমরা কিন্তু জন্মছক খোলার আগেই এটা ধরে ফেললাম। আর এই প্র্যাকটিসটা আমরা এখন থেকে যদি শুরু করে দিই, প্রথম প্রথম সঠিক রেজাল্ট আসবে না, ঠিক কথাই। কিন্তু করতে করতে একটা সময় পর সঠিক রেজাল্ট আসতে বাধ্য, অবশ্যই আসবে। তারপর আরো যখন প্র্যাকটিসটা আমরা ডিপলি করতে থাকবো, তখন কি হবে, ধীরে ধীরে দেখতে পাবো যে আমাদের অ্যানালাইসিসটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, তখন আমরা কিন্তু 9টা গ্রহকেই জাজ করে নিতে পারছি জন্মছক খোলার আগে, যে কোন গ্রহটা কোথায় থাকতে পারে। আমরা বলবো না, যে এসছে তাকে কিছু বলবো না যে আপনার এইটা ওখানে, সেটা সেখানে।
এটা কিন্তু না দেখে বলবো, দেখেই বলবো এটা। কিন্তু আমার নিজের প্র্যাকটিসের জন্য, নিজের উন্নতির জন্য এই পদ্ধতিটা আমাদের প্রত্যেককে অ্যাপ্লাই করতে হবে। কেমন? আর সেটা সম্ভব শুধুমাত্র গ্রহদের চরিত্রকে জেনে। আর এটা করতে করতে আরো অনেক অনেক ডিপ পর্যায়ে, অনেক গভীর পর্যায়ে আমাদের অটোমেটিক নিজের মধ্যেই কিন্তু জ্ঞানের জন্ম হবে। এগুলো বই থেকে পাওয়া যাবে না, এগুলো নিজের মধ্যে থেকেই একটা আত্ম অনুভূতি হতে থাকবে। তো তারপর রবি আর কি দিতে পারে? তো রবি একজন উত্তম শাসক হয়। বর্তমানে প্রশাসনের ক্ষেত্রে যদি বলা যায়, রবি কিন্তু উত্তম প্রশাসন হয়, অফিসার হয়। অফিসার বলতে কিরকম? ওরা কিন্তু পুলিশ অফিসার নয় বা আর্মি অফিসার নয়। রবি যদি স্ট্রং থাকে, রবি ব্যক্তিকে আইএএস বানিয়ে দেয়, যেগুলোকে আমরা বলি সিভিল অফিসার, এসডিও, ডিএম, বিডিও। এই ধরনের যে সিভিল অফিসার গুলো হয় গভর্নমেন্টের, তো এই ধরনের সিভিল অফিসার তৈরি করে রবি। রবি এমন একটা প্রশাসন, এমন একজন শাসক, যে কখনো স্পটে গিয়ে লড়তে পছন্দ করে না। রবি হচ্ছে ইনস্ট্রাকশন দিতে পছন্দ করে, যে আমি ইনস্ট্রাকশন দেব, আমার আন্ডারে প্রচুর ছেলে মেয়ে থাকবে, আমার ইনস্ট্রাকশনে তারা কাজ করবে, আমি নিজে মাঠে গিয়ে কোনো কাজ করব না। এটা হচ্ছে এদের একটা আহ, উত্তম ধারণা বলা যেতে পারে, মানে দৃঢ়, উত্তম না, দৃঢ়। একদম এরা এইতে খুব স্ট্রিক্ট থাকে, যে আমি নিজে যাব না, আমি কাজ করাবো, আমি কাজ করব না। এগুলো হচ্ছে রাজসিক মানসিকতা। এই জন্যই রবিকে রাজা বলা হয়েছে, এবং রবি রাজাও বটে। আর এরা যা সিদ্ধান্ত নেয় একদম অ্যাকিউরেট। কোন জায়গায়, কখন, কিভাবে, কোন সিদ্ধান্ত নিতে হবে, এরা কিন্তু সেটা পরিস্থিতি অনুযায়ী খুব ভালো বোঝেও। আর এর সঙ্গে সঙ্গে এই জন্য এখন অনেক ব্যক্তিরা চায়, জন্মছক নিয়ে আমাদের কাছে আসে, যে আমার গভর্নমেন্ট জব আছে কিনা, আমি সরকারি চাকরি পাবো কিনা। একটা বিরাট বড় ব্যাপার। আজকে আপনারা এটাও শিখে যাবেন যে সরকারি চাকরি ব্যক্তি পাবে কিনা এটা বুঝবো কি করে। সরকারি চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ সরকারি চাকরি মানে কি, এক প্রকার সরকারের সঙ্গে যুক্ত হওয়া। রবি ছাড়া যখন সরকার হতে পারে না, তাহলে রবি ছাড়া সরকারি চাকরি কি করে হবে? রবি যদি স্ট্রং না থাকে, রবি যদি ফেভারে না থাকে, সেই ব্যক্তি হাজার পড়াশোনা করে নিক, প্রচুর এক্সাম ক্র্যাক করে নিক, লক্ষ চেষ্টা করলেও রবি স্ট্রং না থাকার জন্য সে সরকারি চাকরি পাবেই না। তার যতই ট্যালেন্ট থাক, যতই তার মেধা থাক, যাই থাক না কেন, রবি যদি স্ট্রং না থাকে, সেই ব্যক্তি জীবনে কখনো সরকারি চাকরি পাবে না। তাই সরকার হতে গেলে রবির প্রয়োজন, সরকারি চাকরি পেতে গেলে রবির প্রয়োজন। সবাইকে একসঙ্গে, একই মাত্রায়, একই রকম ভাবে পরিচালনা করার জন্যও রবির প্রয়োজন। রবি আমাদের আত্মার কারক। আমরা যদি ধর্মশাস্ত্রের দিকে একটু নজর রাখি, সেখানে দেখতে পাবো যে বলা হয় যে শুদ্ধাত্মা, পাপ আত্মা, বলা হয় না? তো কোন আত্মা শুদ্ধ আর কোন আত্মা পাপে পরিপূর্ণ, এটাও কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া যায়। যে ব্যক্তির রবি খুব স্ট্রং হয়, রবি ভালো জায়গায় থাকে, রবির মধ্যে বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই শুদ্ধাত্মা হয়। কারণ রবি হচ্ছে আত্মার কারক। আমাদের যে আত্মা আছে, রবি সেই আত্মার কারক, রবি বিবেকের কারক। কারণ রবি যাদের স্ট্রং থাকবে, তারা, সেই ব্যক্তিরা চট করে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত হতেই পারে না। তাদের সামনে যদি কোনো অপরাধমূলক কাজের আলোচনাও হয়, তারা কিন্তু সেখানে প্রতিবাদ করবে। আর রবি পার্সোনালিটি ব্যক্তি যেখানে থাকবে, সেইখানে চট করে কোনো অপরাধমূলক কাজ ঘটবেও না। কারণ এরা আগে থেকে বুঝতে পেরে যায় যে কোথায় অপরাধমূলক কিছু একটা হচ্ছে, কোথাও না কোথাও। ঠিক ওরা গন্ধ পেয়ে পেয়ে সেই জায়গায় চলে যাবে এবং সেটাকে আটকে দেবে, সময়ের আগেই সেটাকে আটকে দেবে। এইরকম ক্ষমতা কিন্তু রবি পার্সোনালিটি ব্যক্তিরা রাখেন। কেউ হ্যান্ড রাইজ করলেন?
হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে যেরকম একটা কথা আপনি বলছেন খটকা যে চাকরি মানে চাকর হওয়া, সেটা রাজযোগের সাথে কি করে মিলছে? মানে আমি যতই হোক, আমি তো চাকর হয়ে যাব না, যেটা, তো সেটার সাথে রাজযোগটা কি করে মিলছে এটা আমি বুঝতে চাইছিলাম। যদি মানে ক্লাসের এই না, টপিক না হয় তাহলে বলবেন না। না না, রাজযোগটা আলাদা জিনিস, আমরা এখন গ্রহ নিয়ে আলোচনা করছি, এটা পরে। না, আপনি যে বললেন না যে সরকারি চাকরি কি করে পাই, তো সরকারি চাকরি পাওয়া মানে তো আমি চাকরি হয়ে গেলাম, ওটা তো মানে রাজা তো হলাম না। তো এই জিনিসটাকে মানে জ্যোতিষ কিভাবে প্রেডিক্ট করছে? কারণ না, কি ওখানে এটা তো হচ্ছে, এই- হ্যাঁ, আম- এটার বিষয় হচ্ছে এটা অন্যরকম। সরকারি হ্যাঁ, চাকরি মানে আমি চাকর হয়ে গেলাম, কথাটা ঠিকই, কিন্তু হ্যাঁ, আমি কার সঙ্গে জুড়ছি? সরকারের সঙ্গে জুড়ছি। আর বর্তমানে সরকারি চাকরিকে কেউ চাকর বলে কি? চাকর তাদেরকেই বলে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে, কারোর আন্ডারে আছে। কিন্তু সরকারি চাকরি যেরকম পাওয়াটা কঠিন, সেরকম যাওয়াটাও কঠিন। আর প্রাইভেট সেক্টরে যে চাকরিগুলো হয় সেইগুলো পাওয়াটা যেমন সহজ সরকারি চাকরির তুলনায়, পাওয়াটা যেরকম সহজ, যাওয়াটা কিন্তু তার থেকেও বেশি সহজ। অর্থাৎ যে কাজে আমার স্থিরতা নেই, যে কাজে আমি স্থির হয়ে থাকতে পারবো না, সেই ধরনের কাজকেই কিন্তু চাকরগিরির কাজ বলা হয়। কারণ মালিক চাইলে তাকে বের করে দেবে। চাকর কাকে বলে? যে আজকে মালিক চেয়েছে আমাকে কাজে রেখেছে, কালকে যদি মালিকের পছন্দ না হয় কাজ থেকে আমাকে বের করে দেবে, আমি মালিকের হাতের পুতুল। এটা হচ্ছে প্রাইভেট সেক্টর। আর গভর্নমেন্ট সেক্টর কি? সরকারি চাকরি কি হয়? সরকারি চাকরি পেতে গেলে নিজেকে পরিশ্রম করতে হয় প্রচুর পরিমাণে, যেখানে সরকারের ভূমিকা নেই বললেই চলে এক প্রকার। কারণ সরকারের কিছু ভ্যাকেন্সি আছে, সাংবিধানিক কিছু ভ্যাকেন্সি আছে, সেখানে পরীক্ষা দিতে হয়, প্রচন্ড পড়াশোনা করতে হয়, তারপর গিয়ে সে সরকারি চাকরি পাচ্ছে। এবং আরেকটা বিষয়, সরকারি চাকরিতে কি হয়, প্রাইভেট সেক্টরে যে চাকরিগুলো হয় সেইগুলো ব্যক্তি কাজ করে মালিকের জন্য, কোম্পানির জন্য কাজ করে। আর সরকারি চাকরিতে ব্যক্তি কাজ করে কিন্তু সমাজের জন্য। তফাৎটা এইখানে। যত সরকারি ডিপার্টমেন্ট আছে আপনি দেখুন, প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্ট কাজ করে, চাকরি করছে, কিন্তু কাজটা করছে সমাজের জন্য, সবার জন্য। আর যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা কিন্তু বাস্তবে কাজ করে মালিকের জন্য, কোম্পানির জন্য। তাই কোম্পানি যখন চাইবে তাকে বের করতে পারে, আবার যখন চাইবে তাকে নিয়োগ করতে পারে। কিন্তু সরকার চাইলে সেটা করতে পারে না। সরকার যদি কাউকে তার যোগ্যতা অনুযায়ী একবার নিয়োগ করে ফেলে, তাহলে তাকে ছাঁটাইও সরকার করতে পারবে না, সেটাও খুব চাপের। তাই যে কাজে ব্যক্তি সমাজের সেবা করছে, আর যেখানে সে এক কথায় বলা যায় যে স্বাধীন মতন, স্বাধীন প্রকার। কারণ সরকারি চাকরি যখন কোনো ব্যক্তি পেয়ে যায়, তখন বলা হয় যে সরকারি চাকরি পেয়ে গেছে মানে ব্যক্তি স্বাধীন, কোনো ব্যাপারই নয় জীবনের। কিন্তু প্রাইভেট যে এখন দুদিন কামাই করুক, 3 দিন কামাই করুক, 4 দিন কামাই করুক, কি 1 মাস ছুটি নিয়ে নি, কোনো ব্যাপার না। সে আমি জানে আমি ঠিক যাবো, একদম গিয়ে একটা প্রেজেন্ট দিয়ে চলে আসবো, অসুবিধা নেই। মানে ইচ্ছা মতন এক প্রকার। তারও বস আছে, তারও সিনিয়র আছে, কিন্তু কোথাও না কোথাও যেন সরকারি চাকরির মধ্যে একটা ঐচ্ছিক ব্যাপার চলে আসে, যে আমি আমার বস, কোনো ব্যাপার না। কিন্তু প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে সেটা পসিবল হয় না, সেটা সম্ভব হয় না। কারণ সে একদিনও যদি কামাই করে, সে জানে আমার মালিক আছে, আমার ম্যানেজার আছে, আমি কামাই করতেই পারবো না, যদি করি আমার মাইনে কাটা যাবে, আমাকে কাজে যেতেই হবে। এই যে তফাৎটা হয়ে যায় দুটোর মধ্যে, স্বাধীন আর একদিকে পরাধীন, এইখানে কিন্তু রবি ডিপেন্ড করে যে রবি কি চাইছে। রবি চাইছে স্বাধীন কাজ, যে কাজে আমি স্বাধীন, যে কাজে আমার উপরে কেউ প্রেশার ক্রিয়েট করবে না। আমাকে কিছু কাজ দেয়া হয়েছে, আমি সেটা আমার সময় মতন করব, জোর করে আমাকে দিয়ে কিছু করানো যাবে না। এটা হচ্ছে রবি। আর প্রাইভেট সেক্টরে কি হয়, যে তোমার টার্গেট এটা, তোমার এটা কমপ্লিট করতেই হবে, নচেত তোমার চাকরি থাকবে কিনা আমি ভেবে দেখবো। এইখানে দুটো তফাৎ হয়ে যায়, যে সরকারি চাকরিও চাকরি, চাকরগিরি, কিন্তু এ চাকরগিরি আলাদা। কেমন বোঝা গেছে রাজা বাবু? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এ হলো রবি। এরপর যদি আমরা চলে যাই চন্দ্রের দিকে,
চন্দ্র এমন একটা গ্রহ, চন্দ্র আর রবি এই দুটো না পুরোপুরি অপোজিট। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ, অর্থাৎ রবি যেরকম পিতৃকারক গ্রহ, রবিকে যেরকম আমরা আমাদের পিতার সঙ্গে তুলনা করি, চন্দ্রকে ঠিক তুলনা করি মায়ের সঙ্গে। এবার একটা মায়ের স্বভাব কিরকম হয়, মায়ের চরিত্র কিরকম হয়? তার মধ্যে প্রচন্ড পরিমাণে মায়া থাকবে, স্নেহ থাকবে, ভালোবাসা থাকবে। মাকে দেখলেই একটা অদ্ভুত ভাব আমাদের মধ্যে জেগে ওঠে, একটা অদ্ভুত আকর্ষণ কাজ করে, অদ্ভুত টান কাজ করে। তো চন্দ্রপ্রধান ব্যক্তির মধ্যেও ঠিক এই গুণগুলো কিন্তু প্রধান গুণ হয়ে যায়। যেরকম এরা প্রচন্ড পরিমাণে মায়াবী হয়। মায়াবী অর্থে যে হয়তো এরা চট করে কারোর দুঃখ সহ্য করতে পারে না। হয়তো এই চন্দ্রপ্রধান ব্যক্তির সামনে কেউ দুঃখে একটুখানি চোখের জল ফেললো, কেঁদে দিল, বা তার পরিবারের মধ্যে কত ঝামেলা চলছে, কত রকম সমস্যা এসে আছে, তার সঙ্গে গল্প করছে, তো এই চন্দ্রপ্রধান ব্যক্তিও কিন্তু তার সঙ্গে একদম সমব্যথী হয়ে যায়। তার দুঃখে এও দুঃখী হয়ে যায়। তুই এত কষ্ট পাচ্ছিস, তোর পরিবার এত কষ্ট, বা সেও কাঁদছে তো এও কান্না শুরু করে দিল। এরকম বহু ব্যক্তিকে আমরা সমাজে দেখতে পাবো। খুব অল্প কিছুতেই, সামান্য কিছুতেই, হয়তো টিভিতে কোনো একটা শো দেখছে বা কোনো সিরিয়াল হোক বা কোনো কিছু দেখছে, তো সেখানে কোনো একটা ইমোশনাল সিন চলে এসছে, সেটাকে নিয়েই কিন্তু সে বাড়িতে বসে বসে সেই সিনটা দেখতে দেখতে এতটাই তার ভিতরে চলে যাচ্ছে, এতটাই সেই সিরিয়াল হোক বা কোনো শো হোক, যা যেটা সে দেখছে তার সঙ্গে নিজেকে এতটাই জড়িয়ে ফেলেছে যে সে ওই জিনিসটা দেখতে দেখতে এখানে কেঁদে ফেলছে। খুব সামান্য সামান্য জিনিসের মধ্যে এরা প্রচন্ড পরিমাণে ইমোশন হয়ে যায়। আর এতটা পরিমাণে এরা ইমোশনাল হয়ে যায় যে মাঝে মধ্যে নিজেদেরকে এরা হারিয়ে ফেলে, প্রচন্ড ভাবুক প্রবৃত্তি হয়। যারা সাহিত্যিক হয়, যেরকম রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আহ, কবি, লেখক, সাহিত্যিক, যারা লেখনের সঙ্গে যারা যুক্ত, সাংবাদিকতাও খানিকটা এর মধ্যে পড়ে বটে। তো যারা এই সমস্ত বিষয় নিয়ে চর্চা করেন, বিশেষ করে সাহিত্যকে আমি ধরবো, শিল্প, এই ধরনের বিষয় নিয়ে চর্চা করেন, তাদের ক্ষেত্রে চন্দ্র অত্যন্ত উপযোগী। যদি চন্দ্র ফেভারেবল না হয়, চন্দ্র যদি সাপোর্টে না থাকে, তাহলে সেই ব্যক্তি জীবনে কখনো কবি, ঔপন্যাসিক বা যে কোনো বিষয়ের লেখক কখনো সে হতেই পারবে না। কারণ এই গুণগুলো চন্দ্রের গুণ। এই গুণগুলো যদি ব্যক্তির মধ্যে থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তি চন্দ্র প্রধান, এবং চন্দ্র তার খুব ভালো জায়গায় আছে, চন্দ্র তার খুব ফেভারে আছে। নচেত এই রকম গুণ সেই ব্যক্তির মধ্যে আসতেই পারে না। আমরা ব্যক্তির প্রফেশন দেখে, যে ব্যক্তি কোন কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে, ব্যক্তির প্রফেশন দেখে কিন্তু ব্যক্তির গ্রহ আন্দাজ করতে পারি যে এই ব্যক্তির কোন গ্রহটা স্ট্রং। আমরা এতদিন জেনে এসছি যে সপ্তম স্থান থেকে আমরা ব্যক্তির প্রফেশনকে দেখব, আর দশম থেকে তার কর্ম প্রতিষ্ঠাকে দেখব। কিন্তু আজকে একটুখানি অন্যরকম ভাবে বিষয়টাকে জানছি, যে ব্যক্তি আসলে কোন কর্ম করছে, কি কর্মের সঙ্গে যুক্ত আছে, এটা দেখে কিন্তু আমরা ব্যক্তির কোন গ্রহটা ফেভারে আছে আর কোন গ্রহটা স্ট্রং, সেটা তার জন্মছক না দেখেই বুঝে যাব। তবে একটা জিনিস হয় যে এটা সব সময় সঠিক হয় না, সঠিক রেজাল্ট আমাদের সামনে আসে না। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মঙ্গল খুব স্ট্রং গ্রহ, প্রচন্ড পরিমাণে মঙ্গল স্ট্রং গ্রহ রয়েছে, কিন্তু মঙ্গল স্ট্রং থাকার জন্য সেই ব্যক্তির প্রফেশন হওয়ার কথা ছিল পুলিশ, আর্মি, যেগুলো লড়তে হয়, লড়াকু প্রফেশন যেগুলো হয়, এই ধরনের প্রফেশন ব্যক্তির হওয়ার কথা মঙ্গল পার্সোনালিটি যারা হয়। মঙ্গলে আসছে একটু করে। তো আমরা দেখছি যে সে মঙ্গল পার্সোনালিটির ব্যক্তি কিন্তু মঙ্গলের প্রফেশনে না গিয়ে সে চলে গেছে অন্য কোনো প্রফেশনে। সে তো মাস্টারি করছে, পড়াচ্ছে কোথাও, কোনো ইনস্টিটিউশনে সে বা কোনো স্কুলে বা কলেজে পড়াচ্ছে। এটা কি করে হলো? এইখানে খানিকটা গোলযোগ তৈরি হয়ে যায় যে ব্যক্তির জন্ম ছকে মঙ্গল স্ট্রং আছে,
মঙ্গল ফেভারে আছে, মঙ্গল বলছে তুমি আমার পেশায় এসে তোমাকে উন্নত করবো আমি, কিন্তু সে সেই পেশায় না গিয়ে চলে গেল অন্য একজনের পেশায়, সে করলো টিচারই, যেটাকে মাস্টারই বলছি আমরা, সে পড়াচ্ছে। এই পড়ানোটা কার প্রফেশন? এটা বৃহস্পতির প্রফেশন, এটা বৃহস্পতির কাজ। তো সেই ব্যক্তি মঙ্গলের কাছ থেকে ঠিকরে বৃহস্পতির কাছে চলে গেল। সেই ব্যক্তিকে যখন আমরা জিজ্ঞাসা করবো, যে তখন বুঝতে পারবো যে আচ্ছা আপনি যে এই মাস্টারি করছেন এখানে পড়াচ্ছেন, সত্যি করে বলুন তো আপনার পড়াতে ভালো লাগে? একটাই কথা বলে না, ভালো লাগে না। সেই সময়টা এমন ছিল যে কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমার তো আসলে ইচ্ছে ছিল আর্মির দিকে চলে যাওয়া বা পুলিশের দিকে চলে যাওয়া, কিন্তু পরিস্থিতি এমনই ঘুরে গেল, তখন এই চাকরিটাও পেয়ে গেলাম, এটাকেও ছাড়তে পারলাম না, পারিবারিক একটু চাপ ছিল, তো যার জন্য আমাকে এই প্রফেশনটা বেছে নিতে হলো। কিন্তু এটা করে আমি খুব সুখে নেই, কারণ আমি এটা করছি বটে, অর্থনৈতিক অবস্থা খুব ভালো চলে যাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মানসিক শান্তি পাচ্ছি না, আমি সন্তুষ্ট নই এই কাজটা করে। এই কথাটাই সে ব্যক্তি বলবে। এবার এইগুলো খানিকটা পরিস্থিতির চাপ থাকে, এবং এখানে আমাদের গোচর খানিকটা নির্ভর করে, যে যেই সময় ব্যক্তি কর্মটা পেয়েছিল তার গোচরটা সেই সময় কে ছিল। তার মঙ্গল স্ট্রং হতে পারে, খুব ভালো, কিন্তু যখন সে কর্মজীবনে প্রবেশ করে তখন অবশ্যই তার যে গোচর, সেই গোচরে মঙ্গল দুর্বল হয়ে পড়েছিল, এবং বৃহস্পতি সেই সময় প্রচন্ড পরিমাণে সবল হয়েছিল, স্ট্রং হয়েছিল, যার জন্য ওই সময়টায় বৃহস্পতি এসে গিয়ে তাকে বৃহস্পতির কর্ম করতে বাধ্য করে। কিন্তু বাধ্য করলে কি হবে, তার মন তো পাল্টাবে না, তার মানসিক স্থিতি তো পাল্টাবে না। সে মাস্টারি করছে, বৃহস্পতির কর্ম করলেও তার মন, তার সন্তুষ্টি যে কাজে, সেই কাজের দিকেই সব পড়ে থাকবে, সে কিন্তু মন দিয়ে এই কাজটা করতে পারবে না। তো যাই হোক, চন্দ্রপ্রধান ব্যক্তি হচ্ছে এইরকম, এদের মধ্যে প্রচন্ড পরিমাণে মায়া থাকে, মোহ থাকে। এরা যদি কারোর সঙ্গে একবার অ্যাটাচ হয়ে যায় কোনোভাবে, সম্পর্কের দিক থেকেই হোক, মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, যেভাবেই হোক না কেন, চন্দ্রপ্রধান ব্যক্তি যদি কোনোভাবে কারোর সঙ্গে অ্যাটাচ হয়ে যায়, তো একবার অ্যাটাচ হয়ে গেলে মানে সারা জীবনের জন্য তাকে এ কখনো আর ভুলতে পারবে না, সে যেভাবেই হোক না কেন। এরা প্রচন্ড পরিমাণে মায়াবী এতটাই হয়ে থাকে, এতটাই ইমোশনাল হয়ে থাকে, যে এদেরকে ছেড়ে গিয়েও না কেউ সন্তুষ্ট হয়ে থাকতে পারে না। অনেক সময় দেখা যায় বহু ব্যক্তিকে, যে কোনো একটা ব্যক্তির সঙ্গে আমাদের দেখা হলো, আমরা তার সঙ্গে প্রথমবার আমাদের আলাপ হলো, প্রথমবার আমরা তার সঙ্গে মিশলাম, কয়েক ঘন্টা সময় কাটালাম, কিন্তু এই কয়েক ঘন্টা বা কিছুক্ষণের মধ্যেই সে আমাদেরকে এতটাই আপন করে নিয়েছে, যেটা বলে বোঝানো সম্ভব না। ঠিক ওই কয়েক ঘন্টা পর যখন আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সেও তার বাড়ি চলে যাবে, আমরাও তার বাড়ি ফিরে আসবো আমরাও। তো ওই যে কয়েক ঘন্টার আলাপ, কয়েক ঘন্টা আমরা একসঙ্গে কাটিয়েছি, এবং কয়েক ঘন্টা পর যখন বিচ্ছেদটা হচ্ছে, সেটাই যেন কত মর্মান্তিক, সেটাকেই যে সহ্য করতে পারবে না। এই ধরনের হয় চন্দ্রপ্রধান ব্যক্তিরা, এতটাই অল্প সময়ের মধ্যে ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে, সে যেই হোক না কেন, বন্ধু বান্ধব হোক, পারিবারিক সম্পর্কের কোনো ব্যক্তি হোক, বা দুঃসম্পর্কের কোনো ব্যক্তি হোক, বা নতুন আলাপ হচ্ছে কোনো বন্ধু বান্ধবী হোক না কেন, যেই হোক না কেন, এরা খুব তাড়াতাড়ি অন্যের সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। এবং লেখন শৈলী একমাত্র চন্দ্র থেকেই আসা সম্ভব। যত বড় বড় সাহিত্যিক আছে, কবি আছে, ঔপন্যাসিক আছে, সবাই কিন্তু চন্দ্র প্রধান। চন্দ্র যদি ফেভারে না থাকে, চন্দ্র প্রধান না হয়, তাহলে জীবনে কখনো লেখক সে হতে পারবে না। তবে হ্যাঁ, লেখক হতে গেলে, লেখকের জায়গার টিকিয়ে রাখতে গেলে সেখানে চন্দ্রের সঙ্গে সঙ্গে শুক্রের অবস্থানটাও প্রয়োজন, সেটা পরের বিষয়। তবে চন্দ্র প্রধান। তো তারপর আমরা আসবো মঙ্গলে। মঙ্গল এমন একটা গ্রহ, রবি আর মঙ্গল এই দুটোই তো অগ্নিগ্রহ। রবি একটা বিশাল অগ্নিপিণ্ড, আর রবি যে ঘরে গিয়ে বসবে সে ঘরটাকে জ্বালিয়ে দেবে, এটা পড়েছি। মঙ্গলও কিন্তু ঠিক একই কাজ করে,
মঙ্গল একটু বেশি আগুন। মানে রবির মধ্যে যে অগ্নিটা আছে সেটা হচ্ছে তেজের, মানে প্রচন্ড তেজ। আর মঙ্গলের মধ্যে যে আগুনটা আছে এটা তেজের থেকে বেশি দাহিকা শক্তি। রবির মধ্যে কিন্তু দাহিকা শক্তি কম আছে, তেজটা বেশি আছে। আর মঙ্গলের মধ্যে তেজটা কম আছে, দাহিকা শক্তিটা প্রচন্ড পরিমাণে আছে। এটাই তফাৎ। তো রবির মতোই মঙ্গল যে ঘরে বসবে সেই ঘরটাকে মঙ্গল জ্বালাবে। আর মঙ্গল লাল গ্রহ, আমরা প্রত্যেকেই জানি। মঙ্গল ভাতৃকারক গ্রহ, অর্থাৎ যেরকম রবিকে আমরা পিতার সঙ্গে তুলনা করি, চন্দ্রকে মাতার সঙ্গে, মঙ্গলকে আমরা তুলনা করব ভাই বা দাদার সঙ্গে। মঙ্গল হচ্ছে ভাতৃকারক গ্রহ। এইবার এই যে ভাতৃকারক গ্রহ মঙ্গল, এর চরিত্র হচ্ছে মঙ্গল প্রচন্ড পরিমাণে রাগী হয়, প্রচন্ড অ্যাগ্রেসিভ হয় এবং খুব দ্রুতগামী। যেরকম আমরা মেষ রাশির ক্ষেত্রে যেটা পড়েছি, যে একটা জায়গাতে, একটা সভাতে 100 জন বসে আছে, সেখানে কোনো একটা টাস্ক দেয়া হলো, কোনো একটা কাজ দেয়া হলো, সবার প্রথমে যে হাত তুলে এগিয়ে আসবে সে হচ্ছে মেষ রাশির ব্যক্তি। তো এটা কিন্তু সম্পূর্ণ মঙ্গলের ক্যারেক্টার। আর মেষ রাশিটা মঙ্গলেরই রাশি। তো এই ধরনের ক্যারেক্টার হয়ে যায় যখন মঙ্গল প্রধান হয়। এবং এরা প্রফেশনের দিক থেকে, এদের সব থেকে প্রিয় প্রফেশন যদি বলা যায় মঙ্গলের ক্ষেত্রে, সব থেকে প্রিয় প্রফেশন হচ্ছে আর্মি। আর্মির প্রফেশন মঙ্গলের ক্ষেত্রে প্রচন্ড প্রিয়। এবং তার সঙ্গে সঙ্গে আর্মি হতে গেলে আমাদের কি লাগে না, দেশভক্তিটা প্রচন্ড পরিমাণে লাগে। যদি কোনো ব্যক্তি ভিতর থেকে দেশভক্তি আনতে না পারে, সে কখনো মঙ্গলের প্রভাবান্বিত হতে পারে না। তো মঙ্গল, ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে। তো ভূমিপুত্র হওয়ার কারণে মঙ্গলের মধ্যে কিন্তু মাটির সঙ্গে যে প্রেম, এটা প্রচন্ড পরিমাণে থাকে। আর যত আমরা আর্মি দেখব, যারা সত্যিকারের দেশপ্রেমিক আর্মি, তারা 100% মঙ্গল প্রধান। কারণ মঙ্গল ছাড়া আর্মি সেক্টরে গিয়ে টিকে থাকা অসম্ভব। যত বড় বড় পুলিশকে আমরা দেখব, হাই হাই র্যাঙ্কে রয়েছে এবং অ্যাকশনেও যায়, সিদ্ধান্ত সেই রকম সিদ্ধান্ত নেয়। এরা কিন্তু সবাই মঙ্গল পার্সোনালিটি ব্যক্তি। মঙ্গল ছাড়া আর্মি প্রফেশন, পুলিশি প্রফেশন, মানে যেগুলো প্রশাসনিক প্রফেশন হয়, সিভিল না, যেগুলোতে অ্যাকশন লাগে, এই ধরনের অ্যাকশন যে প্রফেশনগুলো হয়, সেইখানে 100% মঙ্গলের অবদান অনস্বীকার্য। মঙ্গল যদি না থাকে, তারা সেই সব জায়গায় গিয়ে সফল হতেই পারবে না। এটা মঙ্গলের নিজস্ব ক্যারেক্টার। যখন আমরা দেখবো যে ব্যক্তি এরকম কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, তার মানে আমরা ধরে নেব এ মঙ্গল প্রধান ব্যক্তি। তো সে মঙ্গল কি শুধুই একমাত্র মানে আর্মি দেয়, পুলিশ দেয়, এইসবই দেয়, আর কিছু দেয় না? হ্যাঁ, অবশ্যই দেয়। মঙ্গল কিন্তু চিকিৎসক বানায় ভালো। তবে চিকিৎসকের ডিপার্টমেন্ট আছে, সেটা হচ্ছে সার্জন। মঙ্গল লাল গ্রহ। তো লাল গ্রহ হওয়ার কারণে যত রকম লাল জিনিস আমরা দেখতে পাবো আমাদের সামনে বা আমাদের শরীরের ভিতর, বা লাল মাত্রই সেটা কিন্তু মঙ্গলের, লাল মাত্রই। আর আমাদের শরীরের মধ্যে সব থেকে বেশি লাল হচ্ছে রক্ত, তাই তো? লাল সব থেকে বেশি রক্ত হয় এবং রক্ত আমাদের শরীরে প্রচুর পরিমাণে আছে। তো এই জন্য যে কাজে রক্ত বের হয় বা রক্তকে দর্শন করতে বা রক্ত নিয়েই কাটা ছেঁড়া বা কাজ ইত্যাদি ইত্যাদি থাকে, সেটা কারা করে? ডাক্তার হিসেবে সার্জেনরা করে, যারা অপারেশন করে আর কি, যে ডাক্তারগুলো। তো যারা এখনো পর্যন্ত বা এই পরিস্থিতিতে খুব উত্তম এবং খুব উচ্চ মানের যারা সার্জেন চিকিৎসক হয়, তারা কিন্তু অবশ্যই মঙ্গল পার্সোনালিটি, না হলে হবে না। মঙ্গল ছাড়া চিকিৎসক লাইনে ব্যক্তি কখনো সার্জেন হতে পারবে না। আর রবির চিকিৎসা ক্ষেত্রে যদি বলা যায়, রবি হচ্ছে অল ফিজিশিয়ান, মানে সমস্ত রোগেই সে পারদর্শী, এরকম একটা ব্যাপার।
বিশেষ করে আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো বইয়ে হার্ট লিখেছে যে রবি যদি চিকিৎসকের দিকে দেখা যায়, আহ, যে এটা হচ্ছে হার্টের চিকিৎসা খুব ভালো হয়, কার্ডিওলজিস্ট যেগুলোকে বলি আমরা। তো এটার মধ্যে মতান্তর আছে। তো সব বেশিরভাগ পৌরাণিক শাস্ত্রে যেগুলো লেখা হয়েছে সেটা হচ্ছে রবি সমস্ত রকম রোগের চিকিৎসা করতে পারে, কারণ রবিকে বলা হয় বৈদ্যরাজ। যাই হোক, তো এই গেল মঙ্গল। মঙ্গল প্রচন্ড পরিমাণে ক্রোধী হয়, এরা একটুতেই খুব রেগে যায়। আবার যেমন একটুতে রেগে যায় সেরকম একটুতে শান্তও হয়ে যায়। এবং এদের পারিবারিক একটা প্রচন্ড পরিমাণে টান থাকে, পরিবারের প্রত্যেক সদস্যকে এরা খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। এবং তার সঙ্গে সঙ্গে দেশপ্রেম একটা বিরাট জায়গা এদের কাছে। এ হলো মঙ্গল। এরপর আসবো বুধে। বুধের জায়গাটা এমন একটা জায়গা, বুধের নিজস্ব কোনো চরিত্র হয় না। প্রথম বিষয়, বুধের নিজস্ব কোনো চরিত্র হয় না। বুধ হচ্ছে বাচ্চা গ্রহ, বালক গ্রহ। তাই বুধ যার সংস্পর্শে আসবে বা যার দৃষ্টি বুধের ওপরে গিয়ে পড়বে, বুধ তারই চরিত্রকে নিজের মধ্যে সমাহিত করবে। ঠিক যেমন একটা বাচ্চা যেরকম পরিবেশে যাদের সঙ্গে বড় হচ্ছে, সেই বাচ্চার মধ্যে ঠিক সেই রকম সংস্কার আর সেই রকম চরিত্রই ফুটে উঠবে। বুধও ঠিক তেমনি। বুধের সঙ্গে যে গ্রহ থাকবে বা বুধের ওপরে যে গ্রহের দৃষ্টি পড়বে বা বুধ যে গ্রহের ঘরে গিয়ে অবস্থান করবে, সেই গ্রহ অনুযায়ী সেই গ্রহের চরিত্রই কিন্তু বুধ দিতে থাকবে। সত্য কথা হলো, বুধের নিজস্ব কোনো চরিত্র নেই। এবার যদি বুধের আমরা প্রফেশনকে দেখতে যাই, যে বুধ যদি স্ট্রং থাকে, বুধ কিরকম ধরনের প্রফেশন দেয়। বুধের প্রধান কাজ হচ্ছে, বাচ্চা গ্রহ তো, তো বাচ্চারা না প্রচন্ড পরিমাণে কারণে অকারণে প্রচুর কথা বলে। এই বুধ প্রধান ব্যক্তিও ঠিক তেমনি, এরাও প্রচন্ড কথা বলে। চট করে কাজের কাজ তো কিছু এরা করতে পারে না, কিন্তু বলে না, মুখে না মারিতাম জগৎ, মানে কথার দ্বারাই একদম পুরো জগৎকে উল্টে দেবে। তো এরা হচ্ছে সেই রকম ধরনের ব্যক্তি হয়, যেটা বুধের ক্যারেক্টার হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এবং বুধের প্রফেশন হচ্ছে যে প্রফেশনে কথা বলতে হয়। যেরকম বর্তমানে যদি বলা যায় যে ফ্রন্ট অফিস যে ম্যানেজ করে আর কি, ফ্রন্ট অফিসে যে থাকে, তো তাকে যে কোনো অফিসের ক্ষেত্রে, যে কোনো কোম্পানির ক্ষেত্রে যে ফ্রন্ট অফিস বলে যে জায়গাটা থাকে, সেখানে মেয়েদেরকে বসানো হয় কেন? কারণ স্বাভাবিকভাবেই মেয়েদের মধ্যে চন্দ্র এবং বুধ একটুখানি স্ট্রং থাকে। দেখ, এটা আমরা পরে আলোচনায় আসছি। তো এই যে ফ্রন্ট অফিসে যারা বসে, এরা যারা ফ্রন্ট অফিসে বসে যারা অনর্গল কথা বলতে পারে, যারা অন্যকে কথার মাধ্যম দিয়ে কনভিন্স করতে পারে, এরা কিন্তু প্রত্যেকে বুধের জাতক। এবং যারা উকিল, লয়ার যারা হয়, উকিলি প্রফেশন, তো এই উকিলি প্রফেশনটা কিন্তু বুধ ছাড়া সম্ভব নয়। কারণ উকিল মানেই সেখানে সওয়াল জবাব করতে হবে, সেখানে মিথ্যে বলতে হবে, সত্যি বলতে হবে। এবং সেখানে আহ নানা রকম ভাবে যা কিছু ঘটবে সেখানে কথার মাধ্যম দিয়েই ঘটবে। বুধ খুব ভালো কথা বলতে পারে, যুক্তি দিয়েও কথা বলতে পারে। এবং যারা আজ অব্দি বড় বড় তার্কিক হয়েছে, যাদের সঙ্গে তর্কে কখনো পারা যায় না, কথায় কখনো পারা যায় না, যাই কথাই বলা হোক না কেন, সেই ব্যক্তি কোনো না কোনো যুক্তি দিয়ে ঠিক সেই জিনিসটার থেকে কেটে বেরিয়ে যাবে। যদি এরকম কোনো ব্যক্তিকে আমরা চিনি, 100% আমরা বুঝে নেব তার বুধটা খুব স্ট্রং আছে, বুধ খুব ভালো জায়গায় আছে। নচেত সে কিন্তু এই ধরনের কথা বলতে পারবে না, এই ধরনের কাজ করতে পারবে না এত অল্প সময়ের মধ্যে। এটা হচ্ছে বুধের প্রভাব। বুধ খুব দ্রুততার সঙ্গে খুব অল্প বয়সে ব্যক্তিকে প্রচুর সাকসেস দিয়ে দেয়, যেটা একেবারেই অনুচিত। কারণ অল্প সময়ের মধ্যে, অল্প বয়সে যদি প্রচন্ড পরিমাণে ধনসম্পত্তি পেয়ে যায়,
আহ, চারিদিক থেকে তার সম্মান আসতে শুরু করে, সবাই মান দিচ্ছে। তো এর জন্য কি হয়, সেই ব্যক্তির মধ্যে অহংকার বৃদ্ধি হয়ে যায়। আর একবার অহংকার বৃদ্ধি হয়ে গেলেই কিন্তু অহংকার পতনের কারণ আমরা জানি। আর বুধ আমাদের বাড়ির সঙ্গে সম্পর্ক রাখে বাড়ির মেয়েদের সাথে, যেরকম বোন, দিদি, পিসি, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে বুধ সম্পর্ক রাখে। তো এই হলো বুধ। এরপর আমরা আসবো বৃহস্পতিকে। বৃহস্পতি সৌরমণ্ডলে সব থেকে বড় একটি গ্রহ। বৃহস্পতি দেবতাদের গুরু, আমরা প্রত্যেকেই জানি। তো একটা কথা আমরা জ্যোতিষের একদম প্রথম থেকে পড়ে আসছিলাম, নবগ্রহ যতই খারাপ থাকুক না কেন, যদি বৃহস্পতি ফেভারে থাকে তাহলে কিছুই হবে না। এটা আমরা একদম শুরু থেকে জেনে আসছি। তো বৃহস্পতির এত ক্ষমতা কেন? কারণ বৃহস্পতি হলো দেব গুরু। বৃহস্পতির মধ্যে জ্ঞানের প্রাচুর্য আছে, জ্ঞানের ভান্ডার হচ্ছেন বৃহস্পতি। এবং বৃহস্পতির মধ্যে কিছু খারাপ গুণও আছে। যারা বৃহস্পতি প্রধান ব্যক্তি হয় তাদের মধ্যে কিছু নেগেটিভিটিও আছে, যেমন হয়তো কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি বা কথা বলছি, তো সেই বিষয়টা সেই ব্যক্তি পুরোপুরি শোনে না, খানিকটা শোনে, খানিকটা শুনে রিয়াক্ট করতে আরম্ভ করে। আমি জানি এটা এই হ্যান ত্যান, অথচ তার কিন্তু ডিপলি জ্ঞান নেই ভিতরে জিনিসটা কি আছে বা কথাটা কেন আসলো। এই ধরনের ডিপলি জ্ঞান বৃহস্পতির প্রধান ব্যক্তিরা চট করে প্রয়োগ করে না, এরা ওপর ওপর দিয়ে চলে। আর বৃহস্পতি প্রধান ব্যক্তিদের এমনই একটা চরিত্র, আসলে তার বাবা মাও ঠিক করে বলতে পারবে না ছেলের চরিত্র কেমন। এই মাত্র ভালো আছে, হাসছে, খেলছে, সব ঠিকঠাক করছে, ঠিক 2 মিনিট পরে গিয়ে এমন একটা জায়গায় একটা কোনায় গিয়ে বসে পড়বে যেন ওর থেকে দুঃখী আর কেউ নেই। এ হচ্ছে বৃহস্পতি। তো যাই হোক, বৃহস্পতি সব থেকে বড় গ্রহ। এবং বৃহস্পতি যে প্রফেশন আমাদের দেয়, যে কাজ আমাদের দেয়, সেটা হচ্ছে অধ্যয়ন আর অধ্যাপনা। অধ্যয়ন আর অধ্যাপনা এবং তার সঙ্গে সঙ্গে পৌরোহিত্যও বটে। এই ধরনের কাজগুলো একমাত্র বৃহস্পতি করায়। যখনই দেখবো কোনো ব্যক্তি ধর্মের কাজের সঙ্গে যুক্ত আছে, অধ্যাপনার সঙ্গে যুক্ত আছে, সে পড়াচ্ছে, এই রকম যখন আমরা দেখতে পাবো, তখন 100% সেই ব্যক্তির বৃহস্পতি খুব ফেভারে আছে। কারণ বৃহস্পতি জ্ঞানের গ্রহ, জ্ঞানের কারক। যদি কোনো ব্যক্তির মধ্যে প্রচন্ড পরিমাণে জ্ঞান থাকে বা অনেকগুলো বিষয়ের জ্ঞান থাকে, একাধিক বিষয়ের জ্ঞান থাকে, তাহলে আমরা 100% শিওর হয়ে যাই যে অবশ্যই বৃহস্পতি সবল এই জন্মছকে। বৃহস্পতি সবল না হলে ব্যক্তি এরকম করতে পারবে না। তো এরপর হ্যাঁ, বৃহস্পতির আরো কয়েকটা দিক হচ্ছে, এরা প্রচন্ড পরিমাণে ধার্মিক হয়। প্রচন্ড পরিমাণে ধার্মিক হয়। এদেরকে সমস্ত রকম জায়গা থেকে সরিয়ে আনার চেষ্টা করেও সফল হলেও এরা কিন্তু কখনোই ধর্মকে ছাড়বে না বা ধর্মের কথা বলতে ছাড়বে না। বৃহস্পতির আর একটা জিনিস হচ্ছে, বৃহস্পতি আমরা জানি, অনেকে একটা কথা বাংলায় খুব প্রচলিত ছিল, যখনই কোনো ব্যক্তি খুব তাড়াতাড়ি বড়লোক হচ্ছে বা খুব সহজেই খুব তাড়াতাড়ি অল্প বয়সে প্রচুর টাকা ইনকাম করছে, তখন আমরা বাঙালির একটা কথা বলতাম, ও এখন বৃহস্পতি তুঙ্গে। তো কথাটা একদম পুরোপুরি মিথ্যেও নয়, আবার সঠিকও নয়। বিষয়টা এইরকম, যখনই কেউ উন্নতি করছে প্রচন্ড পরিমাণে, তখন আমরা বলি বৃহস্পতি তুঙ্গে। আসলে ব্যাপারটা তা নয়। বৃহস্পতি তুঙ্গে থাকলেই তাকে অর্থের প্রাচুর্য দিয়ে দেবে, প্রচুর অর্থ করিয়ে দেবে, এমনটাও কিন্তু না। বৃহস্পতি ব্যক্তিকে ততটাই দেবে যতটা সেই ব্যক্তির প্রয়োজন।
সে বৃহস্পতি তুঙ্গেই থাক বা সক্ষেত্রে থাক বা ত্রিকোণে থাক, যেখানেই থাক না কেন, বৃহস্পতি একজন ব্যক্তিকে ততটাই দেবে যতটা তার প্রয়োজন, তার বেশিও নয় তার কমও নয়। তাই বৃহস্পতির দশায় কেউ প্রচন্ড বড়লোক হয়ে গেছে, প্রচুর ধন ঐশ্বর্য ইনকাম করে নিয়েছে, এমনটা হয় না। যখন ঐশ্বর্যের কথা আসে, যখন প্রাচুর্যের কথা আসে, তখন একমাত্র শুক্র, শুক্র ছাড়া অর্থের প্রাচুর্য, বৈভব, সম্পত্তি এগুলো সম্ভব নয়। শুক্রের চরিত্রটা এমনই একটা চরিত্র, শুক্র যখন আমরা কোনো শুক্র প্রধান ব্যক্তিকে দেখবো তখন তার থেকে বেশি টিপটপ আমরা ওই সময় অন্য আর কাউকে দেখতে পাবো না। সব সময় নিজের জামা প্যান্ট ঠিক করার চেষ্টা করবে, সব সময় মোবাইলটা খুলে সেলফি ক্যামেরাটা খুলে নিজেকে দেখবে। হ্যাঁ, তারপর যা কিছু ইউজ করবে সব যেন তার ব্র্যান্ডেড চাই, দামি প্রোডাক্ট চাই, ব্র্যান্ডেড। তো এই হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে, যদি নবগ্রহের মধ্যে কোনো গ্রহ ভোগ ভোগ করে, সেটা হচ্ছে শুক্র। আপনারা শুনলে অবাক হবেন যে নবগ্রহের মধ্যে আমরা খারাপ গ্রহ বলতে কাদেরকে বুঝি? শনি, মঙ্গল আর রাহু, এই তিনটে গ্রহকে আমরা নৈসর্গিক খারাপ গ্রহ হিসেবে চিহ্নিত করেছি। এবার কথা হচ্ছে, শুধু কি এই তিনটে গ্রহ, তিনটে জিনিস যে আমরা নৈসর্গিক অশুভ গ্রহ বলতে শনি, মঙ্গল আর রাহুকে ধরলাম, শুধু কি এই শনি, মঙ্গল, রাহু তিনজনই অশুভ হয়? যদি আমরা কখনো পরাশর সংহিতা ঘাঁটি, পরাশর সংহিতা একদম প্রাচীন গ্রন্থ জ্যোতিষশাস্ত্রের, সেটা ঘাঁটলে আমরা দেখতে পাবো তখনকার দিনে যে এই নবগ্রহের মধ্যে সব থেকে খারাপ এবং নীচ গ্রহ একমাত্র শুক্রকে বলা হতো, যেটা কলিযুগে পাল্টে গেছে। কলিযুগে এসে শুক্র হয়ে গেছে মহান গ্রহ। কারণটা কি না, শুক্র প্রচন্ড পরিমাণে লাক্সারি লাইফ দেয়, কোটি কোটি টাকা, এটা শুক্রই দেয়। তো শুক্রকে সব থেকে খারাপ গ্রহ কেন বলা হতো? কারণ শুক্র কাম প্রবৃত্তির গ্রহ। যেমন শুক্রের চরিত্র এমন একটা চরিত্র, খুব ভাইটাল জায়গা এটা। কয়েকজন ছেলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছে, বা যেটা হয় আর কি, পাড়ার রকে বসে বা রাস্তাধারে, এরকম বহু জায়গায় ঠেক লাগে, চারটে পাঁচটা ছেলে মিলে এক জায়গায় বসে আছে। তো যতক্ষণ তারা চার পাঁচটা ছেলে মিলে এক জায়গায় বসেছিল, গল্প গুজব করছিল, ততক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই একটা মেয়ে ওখান থেকে হেঁটে যাচ্ছে মাত্র। তো ওই যে মেয়েটা হেঁটে যাচ্ছে, সে তো কিছুই করেনি, রাস্তা দিয়ে সেই মেয়েটা হেঁটে যাচ্ছে মাত্র, আর এখানে চার পাঁচজন ছেলে মিলে বসে আড্ডা দিচ্ছে বা কিছু করছে। এই সময় ওই মেয়েটাকে দেখে তাদের মধ্যে যে সমস্ত নকারাত্মক বিচারগুলো আসবে, সেটা একমাত্র শুক্রই নিয়ে আসে। এবং যদি ওই বিচারের বশবর্তী হয়ে সেই ব্যক্তিগুলো কোনো একটা খারাপ কাজ করে ফেললো, সেটাও কিন্তু তারা শুক্রের বিচারের বশবর্তী, অর্থাৎ শুক্রই কিন্তু ওই ধরনের কাজকর্ম করায়। শুক্র ব্যতীত অন্য কোনো গ্রহ এই ধরনের নোংরা কাজ করায় না। এটা কিন্তু মারাত্মক একটা পয়েন্ট, এটা কিন্তু প্রত্যেকে নোট রাখবেন। শুক্র ব্যতীত কাম প্রবৃত্তিতে অন্য কোনো গ্রহ লিপ্ত করে না। আর যখনই দেখবো কামের মাত্রা একদম ছাড়িয়ে যাচ্ছে, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, ব্যক্তি অসৎ পথে চলে যাচ্ছে, তখন শুক্র প্রচন্ড পরিমাণে খারাপ। শুক্র খারাপ হলেই কিন্তু এইদিকে যায় ব্যক্তি। আর শুক্র ভালো থাকলে সে এদিকে তো তার মন মানসিকতা থাকেই, কিন্তু সে সংযমের মধ্যে থাকার চেষ্টা করে যদি শুক্র ভালো থাকে। কিন্তু এইদিকে নিয়েই যায় আসলে শুক্র।
কাম প্রবৃত্তি থেকে, ধনসম্পত্তি থেকে, ঐশ্বর্য থেকে ব্যক্তি কখনোই নিজেকে সরিয়ে আনতে পারে না। এটার কারণ একমাত্র শুক্র। সেই ব্যক্তি হাজার চেষ্টা করছে নিজেকে সংযম করার, না আমি উচিত কথা ভাবছি না, আমার ভাবনাটা ভুল, আমাকে নিজেকে সংযত করতে হবে, সে ভেবেই যাচ্ছে, কিন্তু কন্ট্রোল নিজেকে করতেই পারছে না। এটা হলো শুক্র। আর শুক্র যখন ভালো থাকে, এখন তো লোক চায় যে আমার শুক্র দশার আরম্ভ হোক, শুক্রের সময়টা আসুক, কারণ শুক্র না এলে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুই হবে না। গাড়ি বাড়ি টাকা পয়সা, এই সমস্ত রকম ঐশ্বর্য, সমস্ত রকম সুবিধা, ভোগের জিনিসপত্র, যেগুলো যেগুলো তারা ব্যক্তি ভোগ করে, সেই সমস্ত ভোগের জিনিসপত্র একমাত্র যদি কেউ দিতে পারে নবগ্রহের মধ্যে, সেটা হলো শুক্র। শুক্র ছাড়া ব্যক্তি জীবনে কখনো ভোগ করতে পারবে না। বহু ব্যক্তিকে আমরা এখন দেখব সারা জীবন শুধু সঞ্চয় করে যাচ্ছে, টাকা ইনকাম করে যাচ্ছে, কিন্তু সে ইচ্ছা করলেই একটা বাড়ি ঘর দোর বানাতে পারে, একটা গাড়ি কিনতে পারে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে, তাতে তার এমন কিছু একটা লস হবে না, খুব একটা লস তার হবে না। তবুও একটা মিনিট একটু বলছি। হ্যাঁ, তোমরা যেখানে ছিলাম, শুক্র। তো শুক্র হচ্ছে এই ধরনের গ্রহ, যত আমাদের মধ্যে নকারাত্মক বিচার, সেটা কামের দিক থেকেই হোক, কোনো জিনিসের ভোগের দিক থেকেই হোক, বা যেমন এমনও এরকমও দেখা যায় যে কোনো ব্যক্তি সাইকেল নিয়ে যাচ্ছে, তো যতক্ষণ যাচ্ছিল রাস্তায় ততক্ষণ ঠিকই ছিল, কিন্তু সাইকেল নিয়ে যেতে যেতে সে বাঁদিকে একটা দেখলো একটা বড় মার্সিডিজ গাড়ি দাঁড় করানো আছে। তো ওইটাকে দেখা মাত্রই তার মধ্যে নানা রকম ভাবনা আসতে শুরু করলো, যে আমি একটা নেবো, আমাকে একটা কিনতে হবে, হ্যান ত্যান, নানা রকম ভাবনা। হঠাৎ করে তার চোখটা গেল যে গাড়ির চাবিটা গাড়ির মধ্যেই আছে, লক করে যেতে ভুলে গেছে গাড়ির মালিক। তখন ওর মধ্যে এতটাই একটা নেগেটিভ বিচার আসবে, একটা খারাপ বিচার আসবে, যে ওই গাড়িটাকে চুরি করে নিয়ে পালাবার চেষ্টা করবে। তো এই ধরনের হঠকারিতার বশে যখনই কোন রকম দেখবো আমরা খারাপ চিন্তা ভাবনার মধ্যে ব্যক্তি গ্রাসিত হচ্ছে, তখনই আমরা ধরে নেবো এটা শুক্রেরই কাজ। শুক্র ছাড়া এটা কারোর কাজ হতে পারে না। যদি ফ্যামিলির সঙ্গে তুলনা করা যায়, শুক্র হচ্ছে আমাদের পত্নীকারক গ্রহ। ছেলেদের ক্ষেত্রে পত্নীকারক, মেয়েদের ক্ষেত্রে পতিকারক শুক্রই হয়। শুক্র সপ্তম ভাবেরও কারক বলা হয়। যদি শুক্র ভালো থাকে তাহলে পত্নী উত্তম, আর শুক্র খারাপ থাকলেই হয়ে গেল সারা জীবন টং টং টং। আচ্ছা, তো তারপর আসছে শনি। শনি গ্রহ এমন একটা গ্রহ
শনির চরিত্রকে বুঝতে গেলে আমাদেরকে রবির চরিত্রকে খুব ভালোভাবে বুঝতে হবে। রবিরই পুত্র শনি, তাই না? তো রবিরও কিছুটা গুণ শনির মধ্যে থাকতেই হবে, থাকবেও বটে, কারণ পিতা পুত্র যেহেতু। রবির চরিত্রকে যদি আমরা ঠিক করে বুঝতে পারি, তাহলে শনিকে যখন বুঝতে যাব একদম অপোজিট। রবির যা চরিত্র, শনি কিন্তু ঠিক তার একদম পুরোপুরি বিপরীত। রবি যেরকম প্রচন্ড প্রশংসা পছন্দ করে, শনি একদম উল্টো। শনি একদমই প্রশংসা পছন্দ করে না। শনি মনে করে আত্মপ্রশংসা মৃত্যু সমান। আত্মপ্রশংসা ব্যক্তির মৃত্যুর সমান হয়, এটা শনির একটা মূল মন্ত্র বলা যায়। তো সেই জন্য শনি নিজে কখনো কিন্তু কোনো প্রশংসা শোনেন না নিজের। তো সেই জন্য শনিকে একটা বিশেষ পদ দেয়া হয়েছে, বিশেষ জায়গা, বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। এবং শনি সম্পর্ক রাখে লেবার শ্রেণীর যারা ব্যক্তি হয় তাদের সঙ্গে বিশেষ করে। এবং শনির প্রফেশন যদি বলা যায়, শনি বেশি কাজ করতে ভালোবাসে লোহালক্কর নিয়ে, মানে ইস্পাত ধাতু সম্বন্ধে যে সমস্ত জিনিসগুলো থাকে, কঠিন ধাতু, সেই সমস্ত জিনিসের ওপরে শনির একটু বেশি আকর্ষণ থাকে। তো এই জিনিসগুলো নিয়ে শনি আমাদের জীবনে ফল দিয়ে থাকে। শনিকে কর্মফল দাতাও বলা হয়, আর শনিকে বলা হয় একাদশ ভাবের কারক, আবার কোথাও কোথাও দ্বাদশ ভাবের কারকও বলা হয়। তো এই যে শনি একাদশ ভাবের কারক অর্থাৎ কর্মফল দাতা, আপনি কি কর্ম করছেন, কিভাবে করছেন, কতটা করছেন, এই সমস্ত বিষয়ের ফল কিন্তু একমাত্র শনি গ্রহ দেবে। শনি ছাড়া অন্য কোনো গ্রহ বলুন বা দেবতা বলুন, যাই বলা হোক না কেন, কারোর ক্ষমতা নেই কারো ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার। কারণ কেউ না কেউ চোখের জল দেখে, তার অবস্থা দেখে গলে যাবে। মানে শনি ব্যতীত অন্য কোনো গ্রহ গলে যাবে, কিন্তু শনির কাছে এই সমস্ত বিষয়ের কোনো রকম দাম নেই। শনি কখনো গলতে শেখেনি। শনির মূল মন্ত্র একটাই, অপরাধ করেছো শাস্তি পেতে হবে, এটা শনির মূল মন্ত্র। তাই শনি হচ্ছে কর্মপ্রধান। শনি প্রশংসা পছন্দ করে না, শনি কর্ম পছন্দ করে। শনি বলে না, আমাকে ও সমস্ত কথা বলে লাভ নেই, আমাকে করে দেখাও। এবং শনি হয় স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কথা চেপে রাখে না, আর ঘুরিয়ে পেঁচিয়েও কোনো কথা বলা পছন্দ করে না, নিজেও বলে না। তো স্ট্রেট ফরওয়ার্ড, শনি যা বলে মুখের ওপরে বলে, কাউকে তোয়াক্কা করে না। তো এই হলো শনি। এরপর আসবো রাহু এবং কেতু, ভাইটাল একটা গ্রহ, সবাইকে জ্বালিয়ে রাখে একাই। রাহু এই যে রাহু, রাহুকে এত ভয় পাওয়ার কারণ কি? রাহু এমনই একটা গ্রহ, রাহুকে ছায়া গ্রহ বলা হয়। যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয়, তখন আমরা বলি রাহু সূর্যকে গ্রাস করছে বা চন্দ্রকে গ্রাস করছে। কিন্তু বাস্তবে বিজ্ঞান কি প্রমাণ করছে? না, ওটা রাহু খাচ্ছে না, ওটা হলো ছায়া। যখন কখনো সূর্যের উপরে পৃথিবীর ছায়া পড়ছে, কখনো চন্দ্রের ছায়া পড়ছে, তো এই যে ছায়া পড়ছে, এই ছায়াটার মাধ্যমেই কিন্তু সূর্যগ্রহণ হচ্ছে, চন্দ্রগ্রহণ হচ্ছে, এগুলো আমরা বলে থাকি। কারণ সূর্যগ্রহণ তখনই যখন পৃথিবীর কাছে সূর্যের আলো ঠিক করে এসে পৌঁছয় না।
চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও তাই হয়, কারণ এই সূর্যকে বা চন্দ্রকে কেউ বাধা প্রদান করছে এখানে আলোটা না দেওয়ার জন্য। এবং যখনই রাহু আসলে কে যদি জানতে চাই, ছায়া মাত্রই হচ্ছে রাহু। আমরা এখন যেটার বাড়িতে বসে আছি, আমরা যেখানে বসে আছি আমাদের আশপাশে কিন্তু কোথাও না কোথাও আমাদের ছায়া পড়েছে, তো সেই ছায়াটাই হচ্ছে রাহু। রাহু আমাদের সঙ্গে সঙ্গেই কিন্তু ঘোরে, আমাদের সঙ্গে সঙ্গেই সব সময় থাকে। রাহুকে কলিযুগের রাজা বলা হয়। যদি কোনো ব্যক্তি কলিযুগে এই সময় বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে ধনী হয়েছে, সামাজিক ভাবেও তার প্রতিপত্তি ভালো আছে, সামাজিক দিক দিয়ে তার একটা প্রতিষ্ঠা আছে, যদি এরকম কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাই তাহলে সে অবশ্যই সেই ব্যক্তির মধ্যে রাহু খুব ভালো জায়গায় আছে। কারণ রাহু প্রচন্ড ধার্মিক প্রবৃত্তি হয়, কারণ অসুর তো অসুরদের মধ্যে ধার্মিক ভাবটা প্রচন্ড পরিমাণে থাকে। এবং রাহু যেহেতু ছায়া গ্রহ, তার সঙ্গে সঙ্গে রাহুর যে চরিত্র আছে সেই চরিত্রটা হচ্ছে আসরিক চরিত্র। মানে একটু আগে যেটা শুক্রের সম্বন্ধে বলছিলাম, যখনই মাথার মধ্যে কোনো নেগেটিভ বিচার আসছে, নেগেটিভ থট আসছে, সেটা অবশ্যই শুক্র দিচ্ছে। কিন্তু রাহুর ক্ষেত্রে বিষয়টা কোথাও না কোথাও গিয়ে প্রায় এক। কারণ শুক্র একা পারবে না, সেখানে রাহুরও সহায়তা প্রয়োজন আছে। কারণ শুক্র তখনই দেবে যখন শুক্রের দশা বা অন্তর্দশা ইত্যাদি কিছু একটা আসবে। কিন্তু সেই শুক্র যখন রাহুর সঙ্গে মিলে ফল দেওয়া শুরু করবে তখন কোনো দশাকে দেখবে না, তখন নিজের পাওয়ারে ফল দিয়ে যাবে। এ হলো রাহু। রাহু যদি কারোর প্রধান হয়ে থাকে সেই ব্যক্তির মধ্যে সাহস থাকে দুর্ধর্ষ। একটা কথা আছে, বাংলাতে একটা প্রবাদ, খনার বচন বলা যায়, বলছে লগ্নে যাহার কন্দ কাটা সঙ্গে তাহার শতেক বেটা। এটা খনার বচন, মানে যে ব্যক্তির জন্ম লগ্নে রাহু আছে সেই ব্যক্তির ভয় কিসের, তার সঙ্গে তো তার 100 ছেলে চলছে। এটা প্রবাদ বাক্য আর কি, এটা বলা হয়। যদি জীবনে কেউ বড় হতে চায়, একদম টপ লেভেলের জায়গায় পৌঁছতে চায়, তাহলে অবশ্যই রাহুকে আগে সন্তুষ্ট রেখেই এবং না হলে সে করতে পারবে। যত খারাপ কাজ হয়, চুরি ডাকাতি খুন রাহাজানি ইত্যাদি সমস্ত কাজ, এর মধ্যেও কিন্তু রাহু প্রবল ভাবে জড়িত। এবার যদি কেতুকে নিয়ে বলা যায়, কেতুর কাছে মাথা নেই, দেহ আছে। তাই কেতুর পক্ষে বাইরের জিনিসটা দেখা সম্ভব নয়, কিন্তু ভিতরের জিনিসটা কেতু খুব সহজে দেখতে পারে। তাই যারা কেতু প্রধান ব্যক্তি এদের কথা খুব মন দিয়ে শোনা উচিত। কারণ এই কেতু প্রধান ব্যক্তি এমনই হয়, এদের প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের জীবনে লেগে যায়, অভিশাপই দিক বা আশীর্বাদ যাই দিক না কেন। আর যা এরা যে মুখ থেকে যদি কোনো কথা তার বেরিয়ে যায় সেটা ফলবেই, মানে সেটা বাস্তবের রূপ নেবেই যদি কেতু প্রধান কেউ হয়ে থাকে। কেতু মেনলি আমাদের স্বাস্থ্যের দিক থেকে স্কিন প্রবলেমটা নিয়ে আসে। আর রাহু যেটা দেয় প্রবলেম হিসাবে সেটা হচ্ছে মানসিক ভাবে।
রাহু আমাদের ব্রেনকে আমাদেরকে এমন ভাবেই পরিচালনা করে, আমাদেরকে ফাঁদে ফেলে দেয়। উচিত অনুচিতের মধ্যে রাহু পার্থক্য করতে দেয় না, তার আগেই নিজের কাজটা গুছিয়ে নেয়। তো রাহু ভালো থাকলে তো কোনো চিন্তাই নেই, রাহু একাই রাজা বানিয়ে দেবে। কিন্তু স্যার রাহুটা বলছেন না কেতুটা বলছেন? রাহু বলছেন না কেতু বলছেন? কেতু কেতু রাহু কেতু দুটো একসঙ্গেই বলছি আমি, এটা মিক্সিং আছে। যাও, যাচ্ছি আমি ওখানে, ওখানে গিয়ে করে দেবো। হ্যাঁ। রাহু যে সমস্ত আমাদেরকে রাহু রোগ বলতে, রাহু কিন্তু সেরকম ভাবে করে না, রাহু আমাদেরকে ভ্রমে ফেলে। যখনই দেখবো কোনো ব্যক্তির মধ্যে ভ্রম উৎপন্ন হচ্ছে, উচিত অনুচিতের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, সঠিক পথ থেকে বেরিয়ে বেঠিক পথে চলে যাচ্ছে, অর্থাৎ ব্যক্তির চরিত্রের মধ্যে চেঞ্জেস আসছে। নবগ্রহের মধ্যে একটা খুব ভাইটাল জিনিস এটা, কোনো গ্রহ কিন্তু কোনো ব্যক্তির চরিত্র যেটা জন্ম থেকে সে পেয়েছে, সেই চরিত্রকে কোনো দশার মধ্যে এসে চেঞ্জ করতে পারে না। এটা একমাত্র রাহু পারে। হয়তো কোনো ব্যক্তি রবি প্রধান, তো তার চরিত্র রবি অনুযায়ী হবে। তো কোনো ব্যক্তি চন্দ্র প্রধান, তো তার চরিত্র চন্দ্র প্রধান অনুযায়ী হবে। কিন্তু যখন রাহুর দশা আরম্ভ হলো, তখন সেই ব্যক্তির চরিত্র কিন্তু রাহু পাল্টে দিতে পারে। সব ক্ষেত্রে হয় না, এগুলো কিছু রেয়ার কেসই আমি দেখেছি যে রাহু পুরোপুরি চরিত্রকেই পাল্টে দিচ্ছে ব্যক্তির। এতটাই পরিমাণে রাহুর প্রভাব বর্তমান কলিযুগে আছে। তাই রাহুকে যেন তেন প্রকারে না ফেভারে রাখতেই হবে। রাহু যদি ফেভারে না থাকে তাহলে জীবনে কিছুই হবে না। নবগ্রহের চরিত্র সম্পর্কে কারো কোনো প্রশ্ন? স্যার শুক্রের এই পেশা কি হবে? হ্যাঁ, ভালো প্রশ্ন। শুক্র যে শুক পেশাগুলো শুক দেখে, শুক্রের পেশা হচ্ছে লাক্সারি, মানে যেগুলো শৌখিন। শুক্র মেইনলি চলে যায় ব্যবসার দিকে, কিন্তু যদি চাকরি বাকরি বা প্রফেশন দেখা যায়, শুক্র ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো পারে। তাই শুক্র যখনই দেখবো কোনো ব্যক্তি স্ট্রং আছে, তখনই আমরা চোখ কান নাক বুঝিয়ে বলতে পারি ব্যক্তি ইঞ্জিনিয়ার হোক বা না হোক, সে ইঞ্জিনিয়ারের যে সাবজেক্ট, সেই সাবজেক্টের প্রতি একটা ইন্টারেস্ট রাখে, এবং সেই সম্পর্কে তার মোটামুটি যথেষ্ট জ্ঞানও থাকবে। এবং বহু ক্ষেত্রে দেখা যায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রিও থাকে, কিন্তু কাজ হয়তো করে না, ডিগ্রিটা থাকে ইঞ্জিনিয়ারিং। তো শুক্রের মেনলি পেশা ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এর দিকে চলে যায়। শুক্র মেনলি কাজ করতে আর চায় গাড়ি বাড়ি রিয়েল এস্টেট বিজনেস যেগুলো হয়ে থাকে এই সমস্ত জায়গায়। যেরকম জুয়েলারি ব্যবসা হয়ে গেল, স্টেশনারি ব্যবসা হয়ে গেল, জামা কাপড়ের ব্যবসা হয়ে গেল, হীরের ব্যবসা হয়ে গেল। তো এই ধরনের ব্যবসা যেগুলো শৌখিন, যেগুলো ঘর সাজাতে কাজে লাগে, যেগুলো খুব ব্র্যান্ডেড, খুব দামি জিনিস, এই ধরনের ব্যবসা শুক্রের জন্য সুইটেবল। এইগুলো শুক্র মেনলি করে থাকে। স্যার অ্যাস্ট্রোলজার কোন গ্রহের হচ্ছে পেশা? হ্যাঁ, অ্যাস্ট্রোলজার হতে গেলে যে কটা গ্রহের সাপোর্ট লাগে সেটা হচ্ছে বৃহস্পতি, রাহু, শনি এবং কেতু। এই কয়েকটা গ্রহের সাপোর্ট অত্যন্ত প্রয়োজনীয় যদি কোনো ব্যক্তি অ্যাস্ট্রোলজার হতে চান। বলুন। স্যার একটা প্রশ্ন ছিল, বলছি যে লগ্ন থেকে দ্বাদশে যদি শনি থাকে ধনুর লগ্নে, তাহলে শনিটা কিরকম মানে ফল দিবে?
দেখুন, শনির চরিত্র বুঝতে পেরেছেন শনি কিরকম। হ্যাঁ। এবার এর জন্য আমাদের কোনো বইয়ের প্রয়োজন নেই, এখানে আমরা একটুখানি রিসার্চ করলেই বুঝে যাবো যে কিভাবে ফল বলবো। শনির চরিত্র আমরা বুঝে গেছি, এবার শনি বসে আছে কোথায়? দ্বাদশে। দ্বাদশটা কিসের ঘর? মোক্ষের ঘর। মোক্ষ তো অনেক পরে, কিন্তু সাংসারিক জীবনে কিসের ঘর? ব্যয় ভাব। ব্যয় ভাব। শনি যখন ব্যয় ভাবে গিয়ে বসলো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও বিচার করতে হবে যে তত্ত্বটা কোন তত্ত্ব, কোন তত্ত্বে গিয়ে বসেছে। বৃশ্চিক রাশিতে বসেছে। হ্যাঁ, বৃশ্চিক রাশিটা কোন তত্ত্বের মধ্যে পড়ে? জল তত্ত্ব। জল তত্ত্ব। তাহলে শনি গিয়ে বসলো জল তত্ত্বের ঘরে, এবং সেটা মঙ্গলের ঘর হওয়ার জন্য শনির শত্রু ঘর। হুম। এবং শনি কর্মঠ গ্রহ, শনি কর্ম করতে পছন্দ করে, কিন্তু শনি গিয়ে বসলো দ্বাদশ ভাবে, আর দ্বাদশ ভাবটা ব্যয়ের ভাব, খরচার ভাব, আর সেটা হচ্ছে জল তত্ত্বের মধ্যে পড়ে। তাই শনি যখনই এইরকম কোনো জায়গায় গিয়ে বসবে, তখন খরচাটা হবে জলের মতো, বেহিসেবি খরচা করিয়ে দেবে। কিন্তু স্যার খরচা করতে হলে তো আয়ও থাকবে, আয় ভাব কি দেবে শুনি? না। আয় থাকলেই তবেই না ব্যয় হবে না? হ্যাঁ, ব্যাপার হচ্ছে ব্যয়টা এমনই হয়ে যায় শনি যখন দ্বাদশে থাকে, যে 2 টাকা আয় হলেও ব্যক্তির 5 টাকা বেড়ে যায় ধার দেনা করে। আচ্ছা। এটাও হয়। এইবার আয় ভাবটা ব্যক্তির হয়ে যাবে এই কারণে, কারণ যদি বৃশ্চিক দ্বাদশ হয় তাহলে একাদশ তো তুলা, হ্যাঁ। তাহলে একাদশ তো শুক্রের ঘর। হ্যাঁ। আর শুক্র যখন ব্যক্তির একাদশপতি হবে, সে কোনো না কোনো প্রকারের ব্যক্তিকে আয় দিয়েই দেবে। আচ্ছা। আচ্ছা স্যার, এখানে একটা পয়েন্ট আছে, দ্বাদশপতি আবার পঞ্চমে আছে। মানে দ্বাদশপতি পঞ্চমে আছে, মানে উম, বৃশ্চিক যে এই রাশিটা হচ্ছে সেটা আবার দ্বাদশপতি হয়ে পঞ্চমে বসছে, তাহলে কি এখানে কিছু ফেভারেবল থাকবে? না, ফেভারেবল কিছু না, ক্ষতিই হবে। কিরকম ক্ষতি হবে? আমরা না এখান থেকে একটুখানি সিমটম বুঝে নিই। কোন পতি কোথায় গেছে? দ্বাদশ পতি পঞ্চমে গেছে। আচ্ছা, দ্বাদশটা হ্যাঁ। খরচার ভাব, খরচা করায় দ্বাদশ। আচ্ছা, সেই হ্যাঁ। খরচা যে করাবে, খরচার পতিটা গেছে পঞ্চমে, অর্থাৎ পঞ্চমটা পুত্রের ঘর, তাই তো, হ্যাঁ। সন্তানের ঘর। তাহলে হ্যাঁ। খরচাটা আমার কোন মারফতে হবে? একটা মারফত, এটা পথ বেরিয়ে গেল। খরচাটা হবে সন্তান মারফত। এই ব্যক্তির খরচা প্রচুর পরিমাণে হবে সন্তানের পিছনে। আচ্ছা। 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 ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে আর কেউ আছেন? আমি আজকে যে যে জিনিসটা ক্লাস নিলাম, নবগ্রহের চরিত্র, এই সম্বন্ধে যদি কারোর প্রশ্ন থাকে করুন। আচ্ছা, সবাই নোট করেছেন তো? প্রত্যেকে লিখেছেন তো নিজের মতন করে? সে কেতু প্রধান ব্যক্তিরা কোন কর্মের দিকে যাবে? কেতু হচ্ছে একটা আধ্যাত্মিক গ্রহ। কেতু ব্যক্তিকে আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে চলে যায় সম্পূর্ণ। অংশমান, বলুন। কি খবর? খবর স্যার চলে যাচ্ছে। কে চলে যাচ্ছে? সময় চলে যাচ্ছে। আর সময় তো চলে যাচ্ছে, সবারই চলে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ বলো? তাহলে এই সংস্কৃত সপ্তাহ পালন হলো, ব্যস্ত ছিলাম খুব। বাহ, দারুণ ব্যাপার। হুম। খুব ভালো। আজকে হুম। ক্লাসে কি বুঝেছো আর কি বোঝোনি সেটা বলো। কোন কোন কোথা থেকে শুরু করবো বলুন? না, শুরু করতে হবে না, বুঝতে পেরেছো সবটা? হ্যাঁ, সবটা বুঝতে পেরেছি।
আচ্ছা, তার মানে এখন তুমি রেডি আছো, একদম। যে যে কোনো শখে বিচার করতে পারবে, হুম। তাই তো? ঠিক আছে, আমি আজকে গ্রুপে একটা ছক পাঠাবো, সেই ছকে কি কি বিচার কি হবে তার A to Z, লগ্ন থেকে দ্বাদশ পর্যন্ত 12টা ভাবের বিচার পুরো বাংলায় আমার লেখা চাই প্রত্যেকের কাছে। আমি গ্রুপে দেবো, প্রত্যেকে চেষ্টা করুন, প্রত্যেকে লিখবেন। একজন লিখে দিয়েছে বলে আমি আর লিখবো না, এটা কিন্তু করবেন না, প্রত্যেকে লিখবেন। আমি একটা ছক গ্রুপে পাঠাচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি একটা। সেই ছকের আমার পুঙ্খানুপুঙ্খ বিচার, একদম দ্বাদশ ভাবের বিচার চাই। যেহেতু আমরা গ্রহদের চরিত্র বুঝে গেছি, সবার মতামত যেটা জানতে পারছি আমি, এবং এর আগে আমরা দ্বাদশ যে ভাব আছে সেই ভাব সম্বন্ধেও পড়ে নিয়েছি। না, আমি ছক দেব না, আমি একটা ডেট অফ বার্থ একটা টাইম গ্রুপে দিচ্ছি। আপনারা নিজেরা সেই ডেট অফ বার্থ টাইমকে নিয়ে ছক বানিয়ে ছকটা পাঠিয়ে লিখে খাতার মধ্যে ছকটা প্রথমে আঁকবেন, ছকটা এঁকে নিচে বিচারটা লিখবেন যে কি হতে পারে। আমি একটা ডেট অফ বার্থ পাঠালাম, টাইম পাঠালাম, জন্মস্থানটা আপনারা আচ্ছা কলকাতা করে দেবেন। এটা আপনার টাস্ক থাকলো। এবার আমি গ্রুপে কিছু টাস্ক দেব। আমাদের সপ্তাহে একদিন ক্লাস হয়, যদি আমরা প্র্যাকটিসে না থাকি আমরা ভুলে যাব, তো সপ্তাহে আমি যে দেখতে পাচ্ছি সপ্তাহে একদিন ক্লাস করে আমাদের হবে না, আমাদের মাঝখানেও প্র্যাকটিসে থাকতে হবে। তো সপ্তাহে একদিন ক্লাস করছি, আমরা ভুলে যাচ্ছি কি পড়িয়েছিলেন কি হয়েছে, ব্যাস মনে নেই কিছু। তো এটা করবো না, আমি প্রত্যেক সপ্তাহে এই যে একটা শুক্রবার থেকে আরেকটা শুক্রবারের মাঝখানে যে সময়টা, এই সময়টার মধ্যে আমি এরকম গ্রুপেই কিছু কিছু ডেট অফ বার্থ কিছু কিছু জিনিস দেবো, এবং কোনো এক একটা বিষয়ের উপরে টপিক একটা রাখবো, তার উপরে আমাদের গ্রুপেই লিখে লিখে আলোচনা হবে, তাহলে আমরা চর্চায় থাকতে পারবো। তো আজকে যে ডেট অফ বার্থ টাইমটা আমরা গ্রুপে আমি দিয়েছি, এর পুঙ্খানুপুঙ্খ বিচার আমার চাই, এবং সেটা চাই আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে। প্রত্যেকের জন্য বলছি, রবিবার থেকে সোমবারের মধ্যে এই টোটাল বিচারটা সবাই লিখবেন, করে গ্রুপে পাঠাবেন, আমি প্রত্যেকেরটা দেখে নেব। তারপর আমি সোমবার দিন আরো নতুন একটা টাস্ক দেব, তারপর বুধবার দিন আবার একটা টাস্ক দেব। সেই টাস্ক, এবার এই যে দুটো কি তিনটে টাস্ক আমরা সারা সপ্তাহে গ্রুপের মধ্যে আলোচনা করলাম, সেটাকে আমরা ক্লাসে এসে লাইভে আলোচনা করব। তাহলে আমাদের শেখাটা খুব দ্রুত হবে এবং প্র্যাকটিসটাও খুব ভালো হবে। আমি বুঝতে পারছি প্র্যাকটিস হচ্ছে না, আর প্র্যাকটিসটা না হলে আমরা জ্যোতিষ অন্তত শেখাটা খুব মুশকিল, কারণ এটা পুরোপুরি প্র্যাকটিসের জিনিস। কেমন হবে? তো কেউ কোনো কথাই বলছে না। হ্যাঁ স্যার। হবে হবে। আচ্ছা ঠিক আছে, কতটা হবে দেখা যাবে। এখন থেকে আপনারা শুরু করে দিন। আর তাহলে আজকে আমি আশা করছি যে মোটামুটি আজকে যে ক্লাসটা হলো গ্রহদের চরিত্র অনুযায়ী আমরা সবটা বুঝতে পেরেছি, তাহলে আমাকে রিপিট করতে হচ্ছে না। পরের সপ্তাহে আমরা যে ক্লাসটা নেব, যে ক্লাসটা আমরা করব, সেটা হচ্ছে যে বৈদিক ভাবে কয়েকটা ছকের উপর আমরা বিশ্লেষণ করব। শুধুমাত্র বৈদিক না, বৈদিক এবং কেপি যুক্ত করে কয়েকটা ছকের উপর বিশ্লেষণ করব। তারপর আমরা
সেটা করতে করতে আরো একটু ডিপের দিকে যাব, ভিতরের দিকে যাব, কেপির ভিতরে ঢুকবো। কারণ কেপিটা আমাদের ওপর ওপর হয়েছে, ডিপে কিছু হয়নি। তাহলে আজকে ক্লাস এখানে শেষ করা হবে। আজকে সদস্য সংখ্যাও খুব একটা ভালো জায়গায় নেই। দেবকুমার বাবু, হ্যাঁ স্যার বলুন। আপনার সবটা ক্লিয়ার মনে হচ্ছে তো? মোটামুটি স্যার। মোটামুটি কেন? হয়েছে মোটামুটি আর কি, ক্লিয়ার আর কি। ঠিক আছে, গ্রুপে যেটা দিলাম মোটামুটি এটা প্র্যাকটিস করুন, গ্রুপে লিখে আচ্ছা। পাঠান। হ্যাঁ। আর আজকে এই পর্যন্ত থাক নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে, আর তো অনেক হয়েছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আমরা রাখছি, কিন্তু টাস্ক প্রত্যেককে করতে হবে। চলুন, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার, নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।